আজকে পড়ছি প্রতুল চন্দ্র গুপ্তের লেখা ইতিহাসের গল্পের সপ্তদশ অধ্যায়। এই অধ্যায়ের নাম বেগমের বরাদ্দ 5 টাকা। সিপাহী বিদ্রোহের প্রায় 25 বছর পরে 1881 সালে ভারত সরকার একটি আবেদনপত্র পেলেন। আবেদন করেছেন শাহজাদা ফিরোজ শাহর বিধবা। মক্কা শহরে তাঁর স্বামী শাহজাদা ফিরোজ শাহর মৃত্যু হয়েছে। তিনি সরকারের কাছ থেকে সাহায্য চেয়েছেন। ফিরোজ শাহর নাম খুব বেশি লোকের কাছে পরিচিত নয়। দিল্লির সম্রাট বংশে তাঁর জন্ম। আওরঙ্গজেবের পুত্র, যিনি প্রথম বাহাদুর শাহ নাম নিয়ে সিংহাসনে বসেছিলেন। ফিরোজ শাহ তার বংশের সন্তান। হয়তো সিংহাসনে বসতে পারতেন, কিন্তু তাহলে বোধহয় এতদিন বেঁচে থাকতেন না। প্রথম বাহাদুর শাহর মৃত্যুর পরে দিল্লির সিংহাসন নিয়ে নানা রকম রাজনৈতিক খেলা চলছিল। ফিরোজ শাহর বাবার নাম আমরা জানি, নিজাম বখত। যে কর্মচারীর হাতে এই দরখাস্তটি পড়েছিল তিনি নিশ্চয়ই এত খবর জানতেন না, তাই দরখাস্তের উপর লিখে দিলেন মাসিক 5 টাকা মঞ্জুর। এই দেশে হয়তো ক্রমশ ইংরেজদের অধিকারে আসে, তখন তারা আগেকার রাজাদের বৃত্তি দিতে কৃপণতা করেনি। দ্বিতীয় বাজিরাও পেশোয়া তো বছরে 8 টাকা বৃত্তি পেতেন। অনেকে তখন মনে করেছিলেন যে বেশি দেওয়া হচ্ছে, এর চেয়ে কম দেওয়া উচিত। ইংরেজদের কাছে 1000 টাকার বেশি বৃত্তি পেতেন এরকম রাজা কিংবা নবাব সংখ্যায় কম ছিলেন না। তখনকার দিনে সামান্য সিপাহীদের মাইনেও 6-7 টাকার কম হতো না। কর্মচারীটি সম্ভবত এইসব কথা ভেবে দেখেননি। যাই হোক, লর্ড রিপন যখন বড়লাট হয়ে এলেন তখন তিনি এই ভুল খানিকটা সংশোধন করেছিলেন। তিনি ফিরোজ শাহ বেগমকে ভাতা বাড়িয়ে মাসিক 100 টাকা করেছিলেন। দরখাস্তের সময় থেকেই এই হারে দেওয়া হবে। কাউকে দোষ দেওয়া উচিত হবে না। ইতিহাসে শাহজাদা ফিরোজ শাহ প্রায় অজ্ঞাত পুরুষ। কোনো ইতিহাসে তার নামের উল্লেখ আছে, কিন্তু তার ছবি কখনো স্পষ্ট হয়নি। সিপাহী যুদ্ধের কিছুদিন পরে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উত্তর ভারতে বেড়াতে গিয়েছিলেন। যেমন তিনি মাঝে মাঝে যেতেন। দিল্লিতে যমুনা নদী দিয়ে নৌকায় যেতে যেতে দেখলেন লালকেল্লার পিছন দিকে প্রাসাদের ছাতে বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ ঘুড়ি ওড়াচ্ছেন। বাহাদুর শাহের ঘুড়ি ওড়ানো দেখতে কিছু ভিড় জমেছিল। মহর্ষি আত্মজীবনী পড়লে মনে হয় যে ঘটনাটি তার কাছে একটু আশ্চর্য মনে হয়েছিল, কিন্তু তিনি এই কথাও ভেবেছিলেন যে তাতে ক্ষতি কি? বাদশাহ তো তখন ইংরেজদের হাতের পুতুল। ঘুড়ি ওড়ানো ছাড়া তাঁর আর কি কাজ থাকতে পারে? আসল কথা, ঘটনার স্রোত কোন দিকে যাচ্ছে সেই সম্বন্ধে কারোর কোনো স্পষ্ট ধারণা ছিল না। 1857 সালের মে মাসে সিপাহী যুদ্ধ যখন আরম্ভ হলো, ফিরোজ শাহ তখন মক্কায় তীর্থ করছিলেন। বোম্বাই এসে সে কথা শুনলেন। মিরাট থেকে একদল সিপাহী বিদ্রোহ করে দিল্লি এসে পৌঁছল। বাহাদুর শাহকে জানানো হলো ইংরেজদের বিরুদ্ধে তামাম হিন্দুস্তান লড়াই করবে, সম্রাট তাদের নেতা হবেন। বাহাদুর শাহ এমন বিপদে আর কখনো পড়েননি। কবিতা লিখে, পাখি পুষে, ঘুড়ি উড়িয়ে তার দিন কেটেছে। তিনি কিছু বুঝতে না পেরে যে ইংরেজ কর্মচারী তার সঙ্গে থাকতেন তাকে ডেকে পাঠালেন। তিনি আসামাত্র সিপাহীদের হাতে খুন হয়ে গেলেন। 1 বছরেরও বেশি পরে দিল্লি আবার ইংরেজদের হাতে এলো। বৃদ্ধ বাহাদুর শাহর বন্দি করে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হলো। তার কয়েকজন ছেলেকে হাডসন সাহেব বন্দি করে নিয়ে এসেছিলেন। রাস্তায় গাড়ি থেকে নামিয়ে তাদের খুন করলেন। ফিরোজ শাহ ইতিমধ্যে ইংরেজদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। প্রথম দিকে তিনি সীতামো আক্রমণ করলেন, সেখান থেকে মান্দাসরে গিয়ে তিনি প্রচার করে দিলেন ইংরেজদের বিরুদ্ধে তিনি ধর্মযুদ্ধ শুরু করেছেন। একজন প্রধানমন্ত্রীও বহাল করলেন। সিপাহীরা তাঁর চারদিকে এসে জড়ো হতে লাগলো। ফিরোজ শাহ ভাবলেন এবার তাকে সিপাহীদের একজন
প্রধান নেতা বলে স্বীকার করে নেওয়া হয়েছে। তিনি চারপাশের কোনো কোনো রাজা বা ক্ষমতাশালী ব্যক্তিকে চিঠি লিখলেন এই আশায় যে তারা তাড়াতাড়ি তার সঙ্গে এসে যোগ দেবেন। তখন তার সৈন্য সংখ্যা অন্তত 17-18 হাজার হয়েছিল। কিন্তু এই অবস্থা বেশি দিন থাকলো না। স্যার হেনরি ডুরান্ডের কাছে পরাজিত হওয়ার পর দ্রুত পতন হতে লাগলো। দলের লোকেরা তাকে ছেড়ে চলে যেতে লাগলো। কিছুদিন তিনি মধ্যপ্রদেশের এক জঙ্গলের মধ্যে আত্মগোপন করেছিলেন, কিন্তু ইংরেজ সৈন্যের তাড়া খেয়ে সে আশ্রয়ও তাকে ছাড়তে হয়। ফিরোজ শাহ সেনাবাহিনীর অতি অল্পই অবশিষ্ট ছিল। ফিরোজ শাহ ও তার দুই বন্ধু পাণ্ডুরঙ্গ, সদাশিব রাও সাহেব ও তাঁতিয়া তোপি, এই তিনজনের সৈন্য সংখ্যা মিলিয়ে 2000 হবে কিনা সন্দেহ। অবশ্য এইরকম দাঁড়ালো যে তারা আর একসঙ্গে থাকা নিরাপদ মনে করলেন না। একসঙ্গে থাকলে ইংরেজদের হাতে ধরা পড়ার সম্ভাবনা বেশি, কাজেই তারা যে যার সৈন্য নিয়ে আলাদা হয়ে গেলেন। তাতেই সুবিধা হলো না। তাঁতিয়া তোপিকে তার বন্ধু মানসিং বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের হাতে ধরিয়ে দিলেন। রাও সাহেবও গ্রেপ্তার হয়েছিলেন। তারও এই পরিণতি হলো। কিছুদিন আগে মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্র প্রচার করেছিলেন। তাতে বলা হয়েছিল, যারা ইংরেজদের রক্তপাত করেননি তাদের প্রাণের ভয় নেই। তাঁতিয়া তোপি ও রাও সাহেব দুজনেই বলেছিলেন যে ইংরেজদের হত্যার জন্য তারা কেউই দায়ী নন। ইংরেজরা একথা বিশ্বাস করেননি। তাঁতিয়া তোপি ও রাও সাহেবের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার লোকের অভাব হয়নি। ফিরোজ শাহর মনে হলো তাঁর পক্ষে দেশ ছেড়ে যাওয়াই মঙ্গল। ইংরেজরা বলেছিলেন যে ফিরোজ শাহকে যদি শাস্তি দেওয়া নাও হয় তাহলে তাকে নিজেদের ইচ্ছামতো ঘুরে বেড়াতে দেওয়া হবে না। ইংরেজ সরকার ঠিক করে দেবেন তিনি কোথায় থাকবেন। ফিরোজ শাহ এই সত্ত্বে রাজি হলেন না। বিদ্রোহের সূত্রপাতে হঠাৎ আরব দেশ থেকে এসে উপস্থিত হয়েছিলেন। সেই রকম একদিন আবার ভারতবর্ষ ছেড়ে আরব দেশে চলে গেলেন। যাওয়ার আগে তিনি তার এক কর্মচারীকে চিঠি লিখেছিলেন। তার ভাষা এমন যে পড়লে মনে হয় তিনি যেন দিল্লির বাদশাহ। ইংরেজদের ধারণা হয়েছিল এমন দুর্বিনীত লোকের সঙ্গে আলোচনায় ফল হবে না। এরপর ফিরোজ শাহ সম্বন্ধে নানা রকম খবর রটতে লাগলো। 1860 সালে শোনা গেল ফিরোজ শাহকে কান্দাহারে দেখা গিয়েছে, পরের বছর বোখারাতে, আবার কয়েক বছর পরে কাবুলে। তখন সিপাহী বিদ্রোহের উত্তাপ ঠান্ডা হয়ে এসেছে। ফিরোজ শাহ তার রাজ্যে বাস করবেন এটা কাবুলের আমির ভালো চোখে দেখেননি। 1872 সালে ফিরোজ শাহকে কনস্টান্টিনিপোলে, এখন ইস্তাম্বুল, দেখা গেছিল। নানা সময়ে নানা দেশ থেকে তার সম্বন্ধে খবর আসতে লাগলো। সব খবরই যে সত্য তাও নাও হতে পারে। সরকারি কাগজপত্র ঘাঁটলে দেখা যাবে কিছু ভারতীয় তখন দেশ ছেড়ে আরবের বিভিন্ন শহরে কিংবা তুর্কি দেশে বসতি করতেন। তাদের মধ্যে বেশিরভাগই সিপাহী যুদ্ধের সময় দেশ ছেড়ে পালিয়ে এসেছিলেন। তারা সাধারণ মানুষ, খুব যে বড় চাকরি বা ব্যবসা করতেন তা নয়। একজন ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর ডাক্তার, তিনি এদেশে এসে হাকিমি ব্যবসা করতেন। একজনের ছিল সোনার উপর গয়নার দোকান, আরেকজন চীন দেশ থেকে আমদানি করা জিনিসের ব্যবসা করতেন। কেউ কেউ আবার ফেরিওয়ালা। একজন নিজেকে বলতেন পীর, তিনি মাদুলি বেচতেন। অনেকের বিশ্বাস ছিল এই মাদুলিতে খুব কাজ হয়। এরা অনেকে ফিরোজ শাহকে নেতা বলে মানতেন। একজন ইংরেজ কর্মচারী 1857 সালে লিখেছেন যে তাঁর বিশ্বাসী এক লোক ফিরোজ শাহকে দেখেছেন। তাঁর মতে ফিরোজ শাহ কিছুকাল ইস্তাম্বুলে থাকার পরে মক্কা চলে গিয়েছেন। তখন ফিরোজ শাহর স্বাস্থ্য ভেঙে পড়েছে, এক চোখে ভালো দেখতে পান না, একটু খুঁড়িয়ে চলতে হয়। সম্ভবত অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে ও পথক্লেশে তার শরীর ভেঙে পড়েছিল। তার বয়স তখন 50-এর নিচে। যতদিন ফিরোজ শাহ বেঁচে ছিলেন ইংরেজরা তার উপর নজর রেখেছিল। খবর আছে ফিরোজ শাহর ইচ্ছা ছিল যে
পশ্চিম এশিয়ার মুসলমান রাজ্যগুলিকে এক করে আবার ইংরেজদের সঙ্গে লড়বেন। দিল্লির বাদশাহী তার কাছে আবার ফিরে আসবে। ফিরোজ শাহর শেষের জীবন খুব কষ্টে কেটেছিল, প্রায় ভিখারি হয়ে গেছিলেন। কিন্তু বাদশাহীর স্বপ্ন তিনি ছাড়তে পারেননি। কী করে তাঁর দিন চলতো ইংরেজরা সে খবর বের করেছিলেন। আবদার রহমান নামে এক ভারতীয় মুসলমানের মেয়েকে বিয়ে করেছিলেন ফিরোজ শাহ। শ্বশুরের সঙ্গেই থাকতেন। হতাশা ও দুঃখ কষ্টের মধ্যে ফিরোজ শাহের মৃত্যু হলো। মৃত্যুর পর তার বিধবা ভারত সরকারের কাছে কিছু অর্থ সাহায্য চেয়ে আবেদন করেছিলেন। তার ফল কি হয়েছিল সেই কথা প্রথমেই বলেছি। অষ্টাদশ অধ্যায়। কলকাতার পুরানো হোটেল। মুখুজ্যমশাই সেকালের কানো গোয়েন্দা পুলিশ। প্রায় 150 বছর আগেকার কথা। তখন তো কলকাতার বাইরে হোটেল কিংবা থাকবার জায়গা বিশেষ ছিল না। লোকজনের যাওয়া আসাও এত ছিল না। তাহলেও যারা সরকারি চাকরি করতেন তাদের তো ঘুরে বেড়াতেই হতো। থাকবার খাওয়ার ব্যবস্থা নিজেদেরই যথাসম্ভব করে নিতে হতো। আরও কিছু বছর আগে কয়েক মাইল পরে পরে চটি পাওয়া যেত। চটিতে থাকবার অনেক অসুবিধা ছিল। কোথাও কোথাও চটিদারের সঙ্গে ডাকাতদের ব্যবস্থা ছিল। সেই রকম চটিতে টাকা পয়সা প্রাণ কিছুই নিরাপদে থাকতো না। ধরা যাক মুখুজ্যমশাই সরকারি কাজে বর্ধমান জেলায় এসেছিলেন ডাকাত ধরতে। বেশিরভাগ সময় যারা মুখুজ্যমশাইয়ের মতো কাজ করতেন তাদের সঙ্গে কখনো কখনো একজন লোক থাকতো। সে রান্নাবান্নার সময় সব গুছিয়ে রাখতো, ফাইফরমাস খাটতো এবং ডাকাত ধরবার সাহায্য করত। ইচ্ছে করলে অনেক সময় মুদির দোকানে 1 রাত্রি 2 রাত্রি থাকা যেত। চাল ডাল নুন তেল কাঠ মুদির কাছ থেকে কিনতে হতো। মুদিরা রান্নার বাসনও ভাড়া দিতেন। এইসব জায়গায় বড় বড় জমিদার ছিলেন। সেখানে অতিথিশালা থাকতো। সেখানেই আশ্রয় পাওয়া যেত। রান্নাবান্না খাওয়ার অন্দরমহল থেকে আসতো। কখনো কখনো দেবতার ভোগ, ব্রাহ্মণ অতিথি হলে একটু বাড়তি খাতির পাওয়া যেত। ভারতবর্ষের অনেক জায়গায় ইংরেজদের শাসন তখন ভালোভাবে গেড়ে বসেছে। ইংরেজদের সংখ্যা ক্রমশ বাড়ছে। যুদ্ধবিগ্রহের জন্য লোক দরকার, শাসনের কাজের জন্য অনেক লোক দরকার। তাছাড়া অনেক ইংরেজ তখন এদেশে বসতি আরম্ভ করেছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন। এত লোকের থাকবার ব্যবস্থা কীরকম ছিল? কলকাতার কয়েকটি ভালো হোটেল ছিল। কলকাতার সবচেয়ে পুরানো হোটেল কি বলা মুশকিল, তবে অনেক দিন আগে কলকাতার দক্ষিণে ফলতা গ্রামে একটা ইংরেজি ধরনের হোটেল ছিল। সেখানে হোটেল করবার অর্থ স্পষ্ট। তখন ইউরোপ থেকে অনেক জাহাজ ফলতায় এসে থামতো। জাহাজের যাত্রীরা অনেক সময় ফলতায় রাত্রিটা কাটিয়ে যেতেন। বিশপ ভিবার নামে একজন নামকরা পাদ্রী লর্ড আমহার্স্টের সময় এই দেশে বেড়াতে এসেছিলেন। তিনি এই হোটেলে থাকেননি, তাহলে এই হোটেলের ভালো বর্ণনা পাওয়া যেত। তিনি শুধু বলেছিলেন একটি ইংরেজি ধরনের হোটেল। তাছাড়া বিশেষ কিছু জানা তার সম্ভব হয়নি। এই হোটেল কতদিন টিকেছিল তাও জানবার উপায় ছিল না। বোধহয় কলকাতার সবচেয়ে পুরানো হোটেল, যা কয়েক বছর আগ পর্যন্ত টিকেছিল, তার নাম স্পেন্সার্স হোটেল। স্পেন্সার্স হোটেল রাজভবনের খুব কাছে। রাজভবনের উত্তর দেউরি থেকে সোজা বড় রাস্তা, আগেকার ট্যাঙ্ক স্কোয়ার, পরে ডালহৌসি স্কোয়ার এবং বর্তমান বি বা দি বাগ পর্যন্ত চলে গিয়েছিল। রাজভবনের দরজা থেকে 4-5 মিনিট হাঁটলেই রাস্তার বাঁ দিকে হোটেলের বড় বাড়ি। তখন দরজা বন্ধ। রাস্তার দিকে খানিকটা জায়গায় টিন দিয়ে ঘেরা দেওয়া রয়েছে। সেখানকার খাবার দাবারের বেশ পুরানো, ইংরেজদের খাবার দাবারের মতো। শেষের দিকে দেখলে মনে হতো হোটেলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপর একদিন কর্মচারীদের ধর্মঘটের ফলে দরজা বন্ধ হয়ে গেল, আর খোলেনি। বিলাত থেকে ব্যারিস্টারি পাশ করে আসবার পরে
মাইকেল মধুসূদন দত্ত এই হোটেলে এসে উঠেছিলেন এবং কিছুদিন থেকেছিলেনও। আরেকজনের কথা বলা যায়, তাকে অবশ্য খুব বেশি লোক জানতেন না। তিনি হবস সাহেব। একসময় সেনা বিভাগে চাকরি করতেন, পরে অবসর নিয়ে ডালহৌসি স্কয়ারে একটি বাদ্যযন্ত্রের দোকান করেছিলেন। পুরানো কলকাতার উপর হবস সাহেবের কয়েকটি বই আছে, বইগুলি সুখপাঠ্য। হবস সাহেব বছর 15 আগে মারা গিয়েছেন। তাকে অনেকে দেখেছেন সন্ধ্যাবেলায় চৌরিঙ্গি পার্ক স্ট্রিটের মোড়ে চৌরিঙ্গির দিকে তাকিয়ে থাকতে, লোকজনের আসা যাওয়া দেখছেন। আরেকটি পুরানো হোটেল উইলসন সাহেবের হোটেল। এই শতাব্দীতে তার নাম বদলে গ্রেট ইস্টার্ন হোটেল হয়েছে। আরেকটি হোটেল ছিল, তার নাম ভুলে গিয়েছি, পুরানো কাগজপত্র থেকে উদ্ধার করা সম্ভব নয়। সিপাহী যুদ্ধের সময় এই হোটেলটির কথা পুরানো ইলাস্ট্রেটেড লন্ডন নিউজে দেখা যেত। হোটেলটি ধর্মতলা স্ট্রিটে, এখনকার লেনিন সরণি রাস্তার দিকে ছিল। পুরানো কাগজের বর্ণনা পড়ে আমার অনুমান এখন সেখানে ওয়াসাল মোল্লার দোকান তার খুব কাছে হতে পারে। হোটেলটি বেশি দিন চলেনি, বোধহয় এই শতাব্দীর প্রথম দিকেই তার অস্তিত্ব ছিল না। শনি রবিবার একটু শান্তিতে কাটাতে হলে আগেকার ইংরেজরা চন্দননগরে যেতেন। সেখানে অন্তত 2টি চলনসই কিংবা ভালো হোটেল ছিল। চন্দননগর তো অনেক দিন পর্যন্ত ফরাসি রাজ্যে ছিল। ফরাসিদের রাজনৈতিক ক্ষমতা লর্ড ক্লাইভ আসার পরেই নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু চন্দননগরে গেলে মনে হতো ইংরেজ শাসনের বাইরে অন্য পরিবেশ। সেদিন পর্যন্ত চন্দননগরের উপর ফরাসিদের প্রভাব একেবারে লোপ পেয়ে যায়নি। এইসব হোটেলে থাকা বড়লোক ছাড়া কারোর পক্ষে সম্ভব হতো না। 50-60 বছর আগে বড় হোটেলের থাকা খাওয়ার খরচ ছিল দিনে 10-12 টাকা। তখনকার দিনে অবশ্য 10 টাকা অনেক টাকা। যেসব অল্প বয়সী ইংরেজ চাকরি নিয়ে এদেশে আসতো, তাদের নিজেদের মাইনে থেকে এই টাকা দেওয়া সম্ভব ছিল না। তাদের অবশ্য টাকা পাওয়ার অনেক উপায় ছিল। জাহাজঘাটে দাঁড়ালে যারা ভিড় করে আসতো, তাদের মধ্যে অনেকেরই উদ্দেশ্য ছিল নূতন লোকদের কাছে চাকরি জোগাড় করে নেওয়া। আর আসতেন সরকারেরা, তারা ইংরেজদের টাকা ধার দিয়ে বাড়ির আসবাবপত্রের ব্যবস্থা করে দিয়ে গুছিয়ে বসতেন। বাড়তি টাকা তারাই সুদে ধার দিতেন। তাদের টাকা বিশেষ মার গিয়েছে বলে শুনিনি। সাধারণ সৈন্যরা অবশ্য ফোর্ট উইলিয়ামের ভিতর ব্যারাকে থাকতো। পরে ব্যারাকপুরে যখন ইংরেজদের ছাউনি হলো, তখন অনেক সৈন্য সেখানে থাকতো। কিন্তু যারা কেরানি হয়ে আসতো, পরে অবশ্য 2-1 গভর্নর জেনারেল পর্যন্ত হয়েছেন, তাদের অনেক অসুবিধা ছিল। ট্যাঙ্ক স্কোয়ারের পূব দিকে কয়েকটা গলি ছিল, এখনও আছে। সেই সব জায়গায় পানাহারের ব্যবস্থা ছিল। গলিগুলোর বিশেষ সুনাম ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইচ্ছা ছিল না যে তাদের অধীনে যারা কাজ করে তারা এইসব জায়গায় থাকে। তখন রাইটার্স বিল্ডিং তৈরি হচ্ছে। তখন সরকারের ইচ্ছা ছিল এখানে কোম্পানির লোকজন বাস করবে, অফিসের কাজ ব্যবহার করা হবে না। কিন্তু থাকার জায়গার বদলে ওইটি কেরানিপাড়া হয়ে দাঁড়ালো। একবার কেবল কিছুদিনের জন্য কোম্পানির লোকদের এখানে থাকবার ব্যবস্থা হয়েছিল। যাই হোক, যে উদ্দেশ্যে বাড়ি করা হয়েছিল সেই উদ্দেশ্য কিছুদিনের জন্য হলেও পূর্ণ হয়েছিল। পরবর্তীকালে আরও বড় হোটেল হয়েছে, যেমন গ্র্যান্ড হোটেল। চৌরঙ্গি ধর্মতলার মোড়ে ছিল ব্রিস্টল হোটেল। এটি প্রধানত রেস্তোরাঁ, কেবল 2-1টা থাকার ঘর ছিল। এইসব হোটেলে না থেকেও রেস্তোরাঁয় খাওয়া যেত। দ্বিতীয় মহাযুদ্ধ আরম্ভ হওয়ার আগ পর্যন্ত কোথাও লাঞ্চ খেতে 1.5 টাকার বেশি খরচ পড়ত না। যত ইচ্ছা খাওয়া যেত। কোনো কোনো রেস্তোরাঁয় 20-25 পদের বেশি খাবার দিত। এত বেশি পদ একসঙ্গে খাওয়া সম্ভব নয়, খরচ কিন্তু সে 1.5 টাকা। 1939-40 সালে 1.5 টাকা কিন্তু খুব বেশি টাকা হলো। এত রকম খাবারের কথা ভাবলে সে কথা বলতে ইচ্ছা করে না। একটি অবিশ্বাস্য কথা বলি,
যুদ্ধের সময় যখন কলকাতায় অনেক বিদেশি সৈন্যের ভিড় হয়েছিল, তখন চৌরঙ্গীর একটি বিখ্যাত রেস্তোরাঁ বিকালের কফি দিত। শুধু কফি নয়, তার সঙ্গে আবার 1 প্লেট ছোট সসেস, সব শুদ্ধ দাম 4 আনা। ভাবতে পারো। এবার পড়ছি এই বইয়ের শেষ অধ্যায়, নাম ভোজ কয় যাহারে। টাবলু আর টিয়া বিকালে বন্ধুদের জন্মদিনে পাশের বাড়ির নিমন্ত্রণ খেতে গিয়েছিল। ফিরে এলে জিজ্ঞেস করলুম, কিরে, কীরকম খাওয়া দাওয়া হলো? টাবলু বলল, দারুণ, মাছের চপ, মাংসের কাটলেট, খুব ভালো কেক। টিয়া বলল, তাছাড়া আইসক্রিমও ছিল। একেবারে বিলেতি ধরনের খাওয়া। আমি একেবারে দেশি খাওয়া পছন্দ করি না, শুধু লুচি, আলুর দম আর রসগোল্লা। তখনকার ছেলেমেয়েরা এইরকম খাওয়াই পছন্দ করে, তাদের মা বাবারাও। এতে ঝামেলা অনেক কম। এখন অবশ্য বিয়ে টিয়ে তো ঝঞ্ঝাট অনেক কমে গিয়েছে। সকালবেলা নতুন বাজারে গিয়ে মাছ কিনতে হয় না, হাজি সাহেবের দোকানে মাংসের অর্ডার দিতে হয় না, ছাতের উপর ভিএনও বসে না। আরও আগেকার দিনে, অর্থাৎ 500 বছর আগে নেমন্তন্নে ঘটা এত বেশি ছিল না। নেমন্ত মানে গ্রাম শুদ্ধুর লোক পরিশ্রম করছে, গাঁ শুদ্ধুর লোক নিমন্ত্রণ খেতে আসছে। চণ্ডীপুরাণ বলে একটি গ্রন্থ আছে, প্রায় এই সময় লেখা। তাতে খুল্লনা বলে এক মহিলার রান্নার কথা আছে। খুল্লনার অবস্থা তখন খুব খারাপ ছিল, কিন্তু তিনি যা রান্না করেছিলেন তা আজকালকার দিনে হলে অন্তত 50 জন রান্নার লোকের দরকার। আর রান্না অন্তত 100 রকমের। তার মধ্যে নিরামিষ আছে, মাছ আছে, মাংস আছে, নানা রকমের পিঠে পায়েস আছে। যারা খেয়েছিলেন তাদেরও খাওয়ার বহর নিশ্চয়ই খুব ছিল। শ্রী চৈতন্যদেবের জীবনীতে যেসব খাওয়ার কথা আছে, সেই টাবলুর কথায় দারুণ। তবে বৈষ্ণবদের রান্না সবই নিরামিষ। চৈতন্য চরিতামৃত বইয়ে এইরকম একটি ভোজে কি কি রান্না হয়েছিল তার ফর্দ দিচ্ছি। তাও পুরানো নয়, দিলে অনেক জায়গায় লেগে যেত। শাক, মুগের ডাল, ভাতে একটু বেশি করে ঘি, পটল, বড়ি ও অন্যান্য সবজি দিয়ে তরকারি, কচি নিম পাতা ভাজা, বেগুন, ফুলবড়ি, মোচার ঘণ্ট, নারিকেল, ঘন করে জাল দেওয়া দুধ, পায়েস, চাঁপা কলা, দই, দুধ দিয়ে চিড়া, আর আরও অনেক রকম। এইসব রান্নায় আলুর কথা নেই। আলুর ব্যবহার তখন জানা ছিল না। আলু যখন প্রথম দেখা দিল, তখনও দেবতার ভোগে দেওয়া চলত না। রসুন পেঁয়াজের কথা তো ভাবাই যায় না। বাংলার বাইরে অনেক জায়গায় রসুন খাওয়ার বাধা ছিল না। যারা খুব গোঁড়া তারাও রসুন খেতেন। মধ্যযুগ থেকে ভারতবর্ষের সাধারণ লোক মাংস খেতে শিখেছিলেন বললে ভুল হবে না। রাজা রাজরারা বরাবরই খেতেন। অশোক তো শেষ পর্যন্ত মাংস খাওয়া ছাড়তে পারেননি। শিবাজির যখন খুব ধুমধাম করে রায়গড় দুর্গে অভিষেক হলো, তখন সেখানে একদল ইংরেজ কাজে এসেছিলেন। অভিষেকের সময় তো ছুটি, কাজেই তাদের কয়েকদিন থেকে যেতে হলো। তারা অভিষেকের ধুমধামের ভালো বর্ণনা দিয়েছেন। কেবল তাদের দুঃখের কারণ যে কদিন তারা সেখানে ছিলেন, দুবেলা পাঁঠার মাংস খেতে হয়েছিল, তার সঙ্গে রোজ খিচুড়ি। শিবাজির রাজ্যে অন্য মাংস খাওয়া নিষেধ। শিবাজির মৃত্যু 27 বছর পরে আওরঙ্গজেবের মৃত্যু হয়। কয়েক বছরের মধ্যে বিদেশি বণিকরা, যেমন পর্তুগিজ, ইংরেজ, ফরাসি, গোলন্দাজরা এদেশের সঙ্গে ব্যবসা জমিয়ে তুলল। তখন তো তাড়াতাড়ি ইউরোপে ফিরবার উপায় ছিল না। 7-8 মাসের মধ্যেই দেশে পৌঁছলে তো খুব ভাগ্যের কথা। অনেক সময় আরও 4-5 মাস বেশি লেগে যেত। তার কারণে পথে জল, ঝড়, বৃষ্টি কিংবা বোমবেটের উৎপাত। তাছাড়া বিদেশি বণিকদের নিজেদের মধ্যে সুবিধা পেতে ঝগড়াঝাটি হতো। প্রথম কোম্পানির যেসব বড় সাহেবরা আসতেন, তাদের পক্ষে কয়েক বছরের মধ্যে দেশে ফেরা অসম্ভব ছিল।
তারা এদেশে কয়েক বছর থাকবার পরে নিজেদের আঁটোসাঁটো পোশাকের বদলে অনেক সময় এদেশের মতো ঢিলে পোশাক পরা পছন্দ করতেন। খাবার দাবারও এদেশের রান্না অল্প অল্প পছন্দ করতে আরম্ভ করেছিলেন। একসময় ইংরেজরা অনেক বেশি খেতেন, এত খেতেন যে বুড়ো বয়স অবধি সুস্থ হয়ে বেঁচে থাকা সম্ভব হতো না। ইংরেজরা বলতেন এদেশের জলবায়ু এত খারাপ যে 3 বছরের বেশি বাঁচাই মুশকিল। তখন বর্ষাকালে নানা রকম অসুখ বিসুখ হতো। বর্ষার শেষে মোটামুটি হিসাব করে দেখা হতো মোট কতজন মারা গিয়েছে। ট্যাঙ্ক স্কোয়ার অর্থাৎ এখনকার বিনয় বাদল দীনেশ বাগের কাছে ইংরেজদের চিকিৎসার জন্য হাসপাতাল ছিল, তার কাছেই কবরখানা। দুষ্ট লোকে বলতো খুব সুবিধে, বেশিক্ষণ মরা বইবার দরকার হয় না। এই জন্য 1 নম্বর গারস্টিন প্রেসের বাড়ি দিয়ে অনেক ভূতের গল্প আছে। বাড়িটি একেবারে যে কবরখানার পাশে, এই বাড়িটি তেতলায় খানিকটা খোলা ছাদ আসে। সে ছাদের পাশে একটা বড় গাছ। গরমের দিনে জ্যোৎস্না রাতে দক্ষিণের বাতাস, এর চেয়ে ভালো আর কি হতে পারে। কিন্তু সেখানে ভালো করে বসবার উপায় নেই। কিছুদিন বসলে কে যেন কানে ফিসফিস করে বলতো, সরে বসো সরে বসো, অর্থাৎ তুমি যেখানে বসে আছো সেটা কারো কবর। জেনে রাখা ভালো যে অনেক ভূতের মতো এই ভূতেরও কোনো অস্তিত্ব নেই। বিলেতে রাজা অষ্টম হেনরি কিংবা রানী এলিজাবেথের সময় খাওয়া দাওয়ার বেশ বাড়াবাড়ি ছিল। বড় ভোজ হলেই আস্ত ঝলসানো ষাঁড় কিংবা শুয়োর খাবার ঘরে নিয়ে আসা হতো। মুরগির কথা তো ছেড়েই দিচ্ছি, তখনও ইংল্যান্ডে ছুরি কাটার চল হয়নি। প্রত্যেকের পোশাকের সঙ্গে একটা ছোট ছুরি থাকতো, সেই ছুরি দিয়ে দরকার মতো মাংস কেটে খাওয়া হতো। গরিবরা অবশ্য মাংস টাংস বিশেষ খেতে পেত না। তাদের অবস্থা আমাদের দেশেও যা, ওদের দেশেও সেই রকমই ছিল। প্রথম যখন বিদেশিরা এদেশে এসে বসবাস করতে আরম্ভ করেন, তারা কী ধরনের খাবার পছন্দ করতেন তার কথা বলছি। প্রথম তাদের আধিপত্য ছিল সুরাট অঞ্চলে। তখন চা খাওয়ার চলন আরম্ভ হয়নি। তারা সকালে উঠে চায়ের বদলে যা খেতেন তাকে বলা হতো বার্ন্ট ওয়াইন, অর্থাৎ একরকম মদের সঙ্গে নানা রকম মশলা মিশিয়ে গরম করে খাওয়া হয়। ব্রেকফাস্টে 3-4 রকমের রান্না মাংস, দেশি খাবারও তারা খেতে আরম্ভ করেছিলেন। তাদের মেনুতে কোপ্তা, কারি ও পোড়াইয়ের কথা পাওয়া যায়। ডাচ ও ওলন্দাজরা বড় সাম্রাজ্য গড়ে তুলতে পারেনি, কিন্তু তাদের খাওয়ার পরিমাণ বোধহয় সবচেয়ে বেশি ছিল। তারা এত খেতেন যে খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমিয়ে না নিলে তাদের কাজ করবার অবস্থা থাকতো না। তাদের সব রান্নাই একটু ভারী ধরনের ছিল, আমাদের মতো লোকের পক্ষে হজম করা কঠিন। সিঙ্গাপুরে কয়েকটি নামকরা হোটেল আছে, তারা সপ্তাহে একদিন দুপুরে ডাচ খাবার দেয়, রাইস টেবল, আর অল্প একটু খেলেই আমাদের রাত্রের খাবার দরকার হবে না। ফরাসিদের খাবার একটু বাবু ধরনের। লোকে বলে ইউরোপীয় রান্নার মধ্যে ফরাসিদের রান্নাই সবচেয়ে ভালো। তারাই প্রথমে আইসক্রিম বানাতে শিখেছিল। ইংরেজদের সঙ্গে আমাদের সম্পর্ক সবচেয়ে ভালো, কাজেই তাদের কথা একটু বেশি বলা যায়। ভালো রান্না করতে পারে না বলে ইংরেজদের একটা দুর্নাম আছে। কথাটা এক হিসেবে ঠিক। কিছুদিন আগে পর্যন্ত বাঙালি ছাত্ররা ল্যান্ডলেডির বাড়িতে থেকে লেখাপড়া করত। ল্যান্ডলেডির খাবার প্রায় সব জায়গায় খুব খারাপ। আমরা সবাই জানি ডিম সিদ্ধের মতো সহজ কাজ আর কিছু নেই, গরম জলে ফেলে দিলেই হলো। কিন্তু এই সহজ কাজটাকেই বলা হতো শ্যাল আই কুক অ্যান এগ ফর ইউ। ডিম সিদ্ধকে রান্না করা শুনে আমার খুব হাসি পেয়েছিল। দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে ইংল্যান্ডের রান্না বদলে গিয়েছে। আমি যখন যুদ্ধের আগে ছাত্র ছিলাম তখন আলু ভাজা দুষ্প্রাপ্য ছিল। আলু মানেই সিদ্ধ আলু, কিংবা যাকে ওরা ম্যাশড পটেটো বলে, অর্থাৎ আলু চটকে তাতে একটু মাখন দেওয়া।
আমাদের যখন আলু ভাজার জন্য মন আইঢাই করতো তখন আমরা লেন্স টি রুমে মাছ ভাজা খেতে যেতাম। মাছ ভাজার সঙ্গে একটু আলু ভাজা দিত। যুদ্ধের কয়েক বছর পরে লন্ডন গেলাম। তখন উত্তর লন্ডনে এক খবরের কাগজে একটি চিঠিতে দেখি একজন বাস কন্ডাক্টর দুঃখ করে লিখেছেন, এই পোড়া দেশে আলু সিদ্ধ খাওয়ার উপায় নেই। আলু ভাজা খেয়ে খেয়ে তাঁর পেটে আলসার হয়ে গিয়েছে। পুরানো দিনের ইংরেজ যারা আমাদের দেশে এসেছিলেন তাদের খাবারের কথা বলছি। ইংরেজরা অফিসে যাওয়ার আগে ব্রেকফাস্ট খেতে বসে অন্তত 10-12 পদ খেতেন। তারপর তানজাম কি গাড়ি করে অফিসে রওনা হতেন। অফিস 3 ঘন্টার বেশি হতো না। পরে বাড়ি ফিরে এসে নিদ্রা। গরমের সময় আর কিছু করার উপায় ছিল না। তখনকার প্রধান খাওয়া দুপুরে কিংবা বিকালের দিকে হতো। দুপুরে তারা কি খেতেন? আমি একটি গরিব পরিবারের কথা বলছি। সেই সময় কলকাতায় মিসেস ফে বলে একজন ভদ্রমহিলা থাকতেন। তার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছিলেন। মিসেস ফের একটি ছোট দোকান ছিল। তিনি লিখেছেন যে সবাই বলে বাংলাদেশের গরমে খেতে রুচি হয় না, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার কোনো প্রমাণ পাননি। মিসেস ফে নিজেকে সবসময় ইনভ্যালিড অর্থাৎ প্রায় অসুস্থ বলতেন। এই অসুস্থ মহিলাটি দুপুরবেলায় কি খেতেন? ফদ্দ এরকম স্যুপ, রোস্ট করা মুরগি, কারি রাইস, মাটন পাই, ভেড়ার সামনের পায়ের একটা অংশ, রাইস পুডিং, কয়েক রকম মিষ্টান্ন, খুব ভালো পনির, তার সঙ্গে রুটি কিংবা মাখন। শ্রীমতী ফে অসুস্থ ছিলেন বলে এই খাবার খেতেন। সুস্থ হলে কি খেতেন সে কথা লেখেননি। এর অনেক পরে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নামে একজন নামকরা সাহিত্যিক ইউরোপ গিয়েছিলেন। তিনি যে খাবারের ফদ্দ দিয়েছিলেন সে আরও মারাত্মক। এই দুপুরের খাবারই শেষ নয়। রাত্রে যাকে সাপার বলা হতো সেও প্রায় দুপুরের খাবারের মতন। এই খাবার খেয়েও ইংরেজরা যে অনেকে 2-3 বছরের বেশি বাঁচতেন তা এটাই আশ্চর্য। এখন এইসব কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু এই ধরনের খাওয়া গত বিশ্বযুদ্ধের আগে এবং যুদ্ধের শেষে আমরা কলকাতাতেই দেখেছি। কলকাতার তখন বড় 4টে হোটেল। সবচেয়ে পুরাতন হোটেল স্পেন্সেস, গ্রেট ইস্টার্ন, ফারপো, পেলিটি। স্পেন্সেস ছাড়া বাকি 3টি হোটেলে যে লাঞ্চ দেওয়া হতো তাও অন্তত 30 রকমের। সবই অবশ্য সব জিনিস খেতে পারতেন না, ওই থেকে বেছে নিতেন। সব খেলেও হোটেলওয়ালাদের আপত্তি ছিল না। গ্রেট ইস্টার্ন হোটেলে আমি এক ভদ্রলোককে দেখেছি, তিনি খেয়ে দিয়ে পরিতৃপ্ত হয়ে একটি বাক্সে কিছু খাবার বাড়ি নিয়ে যেতেন। কেউ কিছু বলতেন না। লাঞ্চ খেতে খরচ পড়তো 1.5 টাকা। এখন কি কারো বিশ্বাস হবে? যুদ্ধের সময় নানা রকম কড়াকড়ি ছিল। নিয়ম হলো 3 কোর্সের বেশি কেউ খেতে পারবে না। তার মানে পৃথিবীতে আর আনন্দ করার কিছু থাকলো না। মধ্যযুগে যখন ক্রুসেড আরম্ভ হলো তখনই ইংল্যান্ডের খাবার দাবার, জামা কাপড় কিছু বদলে গিয়েছিল। ইউরোপের দক্ষিণে অনেকাংশই মুসলমানদের অধিকারে ছিল। তখন সেখানে মশলা ও রসুনের ব্যবহার খুব বেশি হতে আরম্ভ হয়। কয়েক বছর আগে আমি এসব জায়গায় গিয়েছি, ডানিউব নদীর কাছে। খেয়ে মনে হলো কোনো রান্নায় বড় বেশি রসুন। আমরা তো সবাই রসুন খাই, কিন্তু অত বেশি খাই না। এত রকম খাবারের কথা শুনে টাবলু বললে, আমাদেরও তো এইসব খেলে বেশ হয়। টিয়া বলল, সে কি করে হবে? মা কি এত রকম রান্না করতে জানে? টাবলু বলল, তাহলে মামিমাকে লিখে দিই। টাবলু মামিমা বিদেশে থাকেন। টিয়া বলল, তুই ইংরেজিতে সব গুছিয়ে লিখতে পারবি তো? মামিমা আবার ভালো বাংলা বলতে পারেন না। টাবলু অনেকক্ষণ ভাবতে লাগলো আর টিয়া বুড়ো আঙ্গুল চুষতে লাগলো। টাবলু এবার টিয়াকে বলল, দাদুর নাম করে বললে কিছু হবে? টিয়া বলল, তোর যা বুদ্ধি,
মা দাদুকে ভালো করে খেতেই দেয় না, সবসময় বলে এটা খেও না ওটা খেও না, তুমি বুড়ো হয়েছো, অসুখ করবে। তার চাইতে মাকে গিয়ে বলি কালকে আমাদের জন্য মাছের কচুরি করো, তার সঙ্গে আমরা আমের চাটনি দিও, তাহলে কীরকম হয় রে? টাবলু বলল, দারুণ। প্রতুল চন্দ্রগুপ্তের লেখা ইতিহাসের গল্প বইটি আমাদের পড়া শেষ হলো। এই বইটি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। এটার প্রথম সংস্করণ বেরিয়েছিল 1986 সেপ্টেম্বর, দ্বিতীয় মুদ্রণ বেরিয়েছিল 1991 সেপ্টেম্বর। এটা প্রচ্ছদ করেছেন প্রবীর সেন, মূল্য 16 টাকা, এবং এটার উৎসর্গ করা হয়েছে WT এলাকে, যে নামগুলি আমরা এই বইয়ের শেষে পেয়েছি।